নমস্কার, শুরু করছি পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। বিজেপি সরকারের পতন কোন পথে? কেন পড়ে যাবে এই মোদী সরকার? আচ্ছা, কেন মানুষ বিজেপির ওই বিরাট প্রচারে কান দিল না? রাম মন্দির থেকে বিশ্বগুরু কোনো প্রচারই কাজে আসলো না, বা বলা যাক ওসবের পরেও সংখ্যাগরিষ্ঠতা থেকে 33টা আসন কম পেল বিজেপি। কেন? কারণ মানুষ 10 বছরের একটা সরকারের কাছে ভাত চেয়েছিল, চাকরি চেয়েছিল, জিনিসপত্রের দাম খানিক কমাবে এটা আশা করেছিল, চিকিৎসার খরচ খানিক কমবে এটা আশা করেছিল। মোদ্দা কথা হলো কাজ চেয়েছিল, বুকনি নয়। ইডি যাচ্ছে, সিবিআই রেড করছে, বিরোধী নেতা সমর্থকদের ধরে ধরে জেলে পুড়ছে, রোজ রোজ দুর্নীতির বিরুদ্ধে লম্বা চওড়া বুকনি দিচ্ছেন প্রধানমন্ত্রী চৌকিদার। অথচ তারপরের দিনে হুবহু ওই একই বা তার থেকেও বড় আর এক দুর্নীতিবাজ, আর এক চোর নেতা সুরত করে বিজেপিতে ঢুকে পড়ছে। মানুষ প্রথমে বিভ্রান্ত হয়েছে, তারপরে এই খেলাটা ধরে ফেলেছে যে বিজেপি 2014-তে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছিল। তাদের নেতা সেদিন বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর পরে মানুষ বুঝেছিল সেটা একটা বিশুদ্ধ বাওয়াল, 100% মিথ্যে বকওয়াস। কাজেই 2020 বা কাছাকাছি ওই সময় থেকেই বিজেপির ওই দুর্নীতি নিয়ে যাবতীয় এজেন্ডাতে মানুষ কান দেয়নি, কান দেবার কোনো দরকারও ছিল না। এবং আরো একটু খতিয়ে দেখলে বোঝা যাবে আমাদের দেশের হরেক কিসিমের রাজনৈতিক দলের নেতাদের দুর্নীতি দেখতে দেখতে মানুষের একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে যে যায় লঙ্কায় সে হয় চোর। তারা এই দুর্নীতিটাকে বাদ দিয়ে বাকি বিষয় নিয়েই ভাবতে চায়। আমাদের রাজ্যেও একই কথাই প্রযোজ্য। প্রায় পুরো শিক্ষা দপ্তর জেলে। তৃণমূলের এক একজন নেতাকে দেখলে মনে হয় হয় বাবা ছিলেন আদি কলকাতার জমিদার, আর না হলে আরো বড়। খালপাড়ে বাঁশের ঠেকে হেলান দিয়ে রাজনীতি করনেওয়ালারা এখন 250-300 কোটি টাকার বেশি মালিক। কিন্তু মানুষ সামহাও, আপনি চান বা না চান, আপনার ভালো লাগুক বা না লাগুক, এটা মেনে নিয়েছে। একেবারে বাড়াবাড়ি হলে অন্য কথা। মানে আজ পার্থ চ্যাটার্জি নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতে পারবেন না নিশ্চিত, কিন্তু তার সমকক্ষরা পাশাপাশিরা পারবে। বিরোধী দলনেতাইকে তো দেখা গেছে ক্যামেরার সামনে টাকা নিতে। তার অর্থনৈতিক বাড়বাড়ন্ত নিয়ে মানুষের কিছুই জানা নেই এমনও তো নয়। কিন্তু ওই যে মানুষ দুর্নীতি আর রাজনীতিকে একই চোখে দেখে, রাজনীতি করছে দুর্নীতি করবে না তাই কি হয়? তাই অপেক্ষাকৃত কম দুর্নীতিবাজ বাম নেতাদের দেখে মনে হয় সত্যিই তো ক্ষমতায় থাকতে বড় জোর একটা ফ্ল্যাট কিনেছে বা একটা বাইক, শালির চাকরি দিয়েছে, কিন্তু আরো অনেকের চাকরিও তো দিয়েছে। 15 লক্ষ টাকার রেট তো ছিল না। হ্যাঁ, আপাতত সাধারণ মানুষের কাছে দুর্নীতি খুব সাধারণ ব্যাপার। খুব বেশি হলে সামান্য চোখে লাগে, না হলে তা নিয়ে মানুষ চিন্তিত নয়। এর প্রায় পুরো কৃতিত্ব বিজেপি বা বলা যাক মোদী শাহ সরকারের। তারপরে ধরুন পার্টি উইথ আ ডিফারেন্স বিজেপি, এই দলের এক ঐতিহ্য আছে, এই দলের এক ইতিহাস আছে ইত্যাদি বলার পরে দেখা গেল এই দলের 60% অন্য দল থেকে ভাঙিয়ে আনা। এবং তারাই মাথা শিবরাজ সিং চৌহানকে বোঝানো হলো যে মাথা কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিলীপ ঘোষকে বোঝানো হলো মাথা কিন্তু ওই শুভেন্দু অধিকারী। সর্বানন্দ সোনোয়ালকে বোঝানো হলো যে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে আসা, সে হলো মাথা। দেবেন্দ্র ফডনবিসের ওপরে বসলেন একনাথ সিন্ধে, তাতেও হলো না, তারপরে এলেন অজিত পাওয়ার। এরকম সর্বত্র। কাজেই ওই যে দলের ঐতিহ্য, দলের এক ডিসিপ্লিন, ইতিহাস ইত্যাদির কথা শুনলে হেসেছে সবাই। 2014 থেকে ভারতীয় জনতা পার্টি এক অন্য দল হয়ে উঠেছে ধীরে ধীরে। তারপরে এক বিরাট অস্ত্র ছিল পাকিস্তান। কিছুদিন আগে পর্যন্ত আমার ফেসবুকে প্রায় প্রতিটা বিজেপি বিরোধী পোস্টে লেখা হতো তুই তোর বউকে এদেশে রেখে পাকিস্তান চলে যা। কি কাণ্ড! যদিও একবার পাকিস্তান ঘুরতে যাওয়ার শখ আমার বহুদিনের, তো সেই পাকিস্তান যাবার নির্দেশ বা পাঠিয়ে দেবার হুমকি কিন্তু এখন আর নেই। খোদ পাকিস্তানেরই এমন দশা যে সেসব বলার কোনো মানেই হয় না, বেচারা ধুকছে। ওদিকে চীন নিয়ে এককালে দারুণ সরব ছিল কংগ্রেসীরা, চীনের দালাল বলতো কমিউনিস্টদের। সেই চীন আজও আলোচনাতে আছে, কিন্তু মোদিজি জানেন ওদিকে বেশি এগোলে বিপদ।
56 ইঞ্চি দিয়ে এসব হবে না। কাজেই এখন উল্টে কংগ্রেস বলছে চীন সীমান্তে ডেরা বাঁধছে, বিজেপি চুপ কেন? সব মিলিয়ে পাকিস্তান চীন যুদ্ধ দেশপ্রেমের তাগড়া অস্ত্রটাতেও জং ধরেছে, বা অস্ত্রটাই গেছে খোয়া। তাহলে রইল কি? তীব্র ঘৃণা, সংখ্যালঘুদের প্রতি তীব্র ঘৃণা এক হিন্দু মুসলমান মেরুকরণ, এবং তার প্রস্তুতি হিসেবেই এক, মুসলমান মানুষজনকে চাকরি থেকে শিক্ষা, সর্বত্র প্রশাসন থেকে রাজনীতির প্রতিটা স্তরে বাদ দেওয়ার একটা মাস্টার প্ল্যান। দুই, তার বিপরীতে কেবল হিন্দু উচ্চবর্ণ নয়, বরং উচ্চবর্ণের নেতৃত্বে কায়স্থ, শূদ্র, দলিত, আদিবাসীদের একজোট করা, এক বড় হিন্দু ব্র্যাকেটের মধ্যে আনার পরিকল্পিত কাজ। তিন, দলের একেবারে তলার সমর্থকরা যে ঘৃণা ছড়াতো, যে হেড স্পিচ নিয়ে হাজির হতো, সেটা এবার শীর্ষ নেতৃত্বকে দিয়েই করানো। এই তিনটে বিষয়কে সামনে রেখে তারা কাজ করছিল। নির্বাচন আসতেই তারা এগুলোকেই তাদের মূল ইস্যু হিসেবে নিয়ে হাজির হলো, কারণ অন্য অস্ত্রগুলো ইতিমধ্যেই অচল হয়ে গেছে। তাই আমরা দেখলাম প্রধানমন্ত্রীকে হেড স্পিচ নিয়ে নামতে, ওই মুসলমানরা গরু কেড়ে নেবে, ওই মুসলমানরা মঙ্গলসূত্র কেড়ে নেবে, ইত্যাদি ইত্যাদি। এবং এটাই ছিল সব থেকে বড় সমস্যা। মানুষ ভাত চায়, চাকরি চায়, জল চায়, শিক্ষা, স্বাস্থ্য চায়। মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট গ্যাপ। কে এটা মানুষ চাইছেন আর ওনারা যেটা দিচ্ছেন তার সঙ্গে কোনো মিল নেই। এরই সঙ্গে যোগ হলো অ্যারোগেন্স, ঔদ্ধত্য। 400 পারের স্লোগান। বিরোধীরা লুফে নিয়েছিলেন সেই তোল্লাই ক্যাচ, বলেছিলেন 400 চায় কারণ ওরা আপনার দেশের সংবিধানকেই কেড়ে নিতে চায়। আপনার সব গেছে, এবারে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানটুকু সেটাও জানে। মানুষ কংগ্রেসের কথায় বিশ্বাস করেছে, বিরোধীদের কথায় বিশ্বাস করেছে। বিজেপি 240-এ চলে গেছে। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ খানিক না বাঁচালে এবারেই কবরে চলে যেত বিজেপি। ক্যাডার বেস পার্টি হারলে কবরে যায়, এটা সাধারণ নিয়ম। সোভিয়েত কমিউনিস্ট পার্টি থেকে, নাৎসি পার্টি থেকে হিন্দু মহাসভা মুছে গেছে, বিজেপিও ইতিহাস হয়ে যেত। তো আমরা যারা সাধারণভাবে রাজনীতি ইত্যাদি নিয়ে কথা বলি, রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে আলোচনা করি, সবাই ভেবেছিলাম আফটার অল এটা হার নয়, কিন্তু একটা বিরাট ধাক্কা। কিন্তু যেহেতু হার নয়, তাই সামলে নেবার সুযোগ একটা থাকছে, সামলে নেবেও। আরএসএস এর স্টান্স দেখে মনে হচ্ছিল ওরা এই বিপর্যয়কে আটকানোর জন্য কিছু আত্মসমালোচনা, আহা রে এরকম করাটা তো গণতন্ত্র নয়, উহু রে এসব কি আমাদের মানায়, দেখেছো উদ্ধত্ত মানুষ ভালোভাবে নেয় না, ইত্যাদি ইত্যাদি প্রভৃতি বলে আবার মানুষের কাছে এক অন্য ছবি তৈরি করে নেবে, আবার উঠে দাঁড়াবে বিজেপি। কিন্তু এটা সেই রাবণের রাজদরবারে মেঘনাদের মৃত্যুর খবরের মতন। রাবণ বলছেন মেঘনাদ যুদ্ধ তো জিতেই গিয়েছিল, এ ছিল এক মায়াবী কৌশল, এক দুর্ঘটনা। এই অর্ধেক জেতা যুদ্ধ এবার আমি নিজেই জিতে নেব। সেদিন মেঘনাদ মারা গেছে, সেদিন যদি উনি বুঝতেন জেতার আর কোনো জায়গাই নেই, তাহলে উনি নিজেকে শোধরাতেন। উনি বললেন যে না, জেতা তো হয়েই গেছে, বাকি এইটুকু আছে সেটা আমি করে নেব, ওটা দুর্ঘটনা। মন্ত্রীরা রাবণকে বলছেন আমাদের আর একটু ভাবা উচিত, সময় নেওয়া উচিত, মানে রিঅ্যারেঞ্জ করা, রিঅর্গানাইজ করার সময় চাই। রাবণ বলছে রথ আনো। ঠিক তখন মন্দোদরী অশোক বাটিকাতে গিয়ে সীতার কাছে বলছেন তোমার মুক্তি আসন্ন। হিটলারের প্রতিটা জেনারেল বলছেন মস্কো অভিযান শেষ করুন, মস্কোর পতন আসন্ন, আর মাত্র কিছু কিলোমিটার। ব্রেকফাস্ট খেয়ে লাঞ্চ খাওয়া যায় মস্কোতে, এমন একটা দূরত্বে তারা সেদিন ছিলেন। হিটলার বলছেন আগে স্টালিনগ্রাদ, তারপরে মস্কো। রাবণ বা হিটলারের শেষ দশা সবার জানা। কি কল্পকাহিনী, কি ইতিহাস। বারবার বলেছে শাসনে ঔদ্ধত্য মানুষ মেনে নেয় না। মোদিজি সীতারাম ইয়েচুরির কাছ থেকেও জেনে নিতে পারতেন, বা বিমান বসু বুঝিয়ে দিতে পারতেন ভালো করি, কিন্তু না। আত্মম্ভরিতা ঔদ্ধত্য এক আলাদা নেশা। হুইস্কি, বিয়ার, রাম, বাংলা, হাঁড়িয়া এর কাছে নস্যি। অতি দর্পে হতো লঙ্কা। এই নেশা ছাড়া যায় না, যায় না বলেই হিটলার থেকে ভেন্ড্রেলওয়াল, মুসলিনি থেকে তোজো, সাদ্দাম হোসেন থেকে গাদ্দাফি, সবাই শেষ হয়েছে। ঠিক সেটাই পতনের কারণ হবে এই সরকারের। ঠিক সেই কারণেই নিরন্ধর নির্মম পতনের মুখে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। আমরা অনেকেই ভেবেছিলাম
কোয়ালিশন সরকারের চেহারা আলাদা হবে, হয়নি। আমরা ভেবেছিলাম অযথা বিরোধীদের চটাবেন না মোদিজি, দেখা যাচ্ছে উনি উল্টোটাই করছেন। সাধারণ রীতি মেনে প্রোটেম স্পিকার, যার তেমন কোনো গুরুত্বই নেই, একজন প্রবীণ মানুষকে সেখানে বসানো হয়, সবচেয়ে বেশি দিন যিনি এমপি আছেন তাকে বসানো হয়, কোন দলের ইট ডাজন্ট ম্যাটার। কে সুরেশকে না বসিয়ে আনা হলো ভর্তৃহরি মহতাবকে, তিনিও খুব পুরনো বিজেপি নয়, সদ্য বিজেপি থেকে বিজেপি হয়েছেন, কিন্তু বিজেপি তো এখন, তাকে বসানো। স্পিকারকে নিয়ে বিরোধীদের খুব সামান্য দাবি ছিল, প্রথা মেনে ডেপুটি স্পিকার আমাদের দিন, আমরা বিজেপির প্রার্থীকে স্পিকার পদে সমর্থন করব, করলেন না মোদি শাহ। উল্টে যাবতীয় রীতিনীতির ঊর্ধ্বে গিয়ে স্পিকার নিজেই জরুরি অবস্থার বিরুদ্ধে প্রস্তাব আনলেন। সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে এক জরুরি অবস্থা 49 বছর আগে, আর এখন যা চলছে সেটা কি এক অঘোষিত জরুরি অবস্থা, মানুষ বুঝতে পারছে, প্রতি পদক্ষেপে বুঝতে পারছে। স্পিকার প্রস্তাব আনছেন জরুরি অবস্থার, 75-এর জরুরি অবস্থা নিয়ে। রাষ্ট্রপতির ভাষণে সেই বিষয়কে আনা হলো যার খুব দরকার ছিল না, অন্তত এই সময়ে ছিল না। মোদি যা করেছেন সেটাকেই বলে উদ্ধত্ত, সেটাকেই বলে অহং ঘমণ্ড। কথায় বলে বিজয়ীদের বিনয়ী হতে হয়। অনেকবার ভেবেছি না হলেই বা কি হয়, বিজয় তো সব কিছুকেই ঢেকে দেয়। গত 2019-এ জেতার পরে বিজেপি পার্টি দপ্তরে মোদির প্রবেশ করা দেখুন, মুখ চোখ সারা দেহ থেকে ঝরে পড়ছিল সেই অহং। কিন্তু এবারে তো সেই গরিষ্ঠতা নেই। এবারে হিসেবে অনেক গড়বেন, যে কোনো মুহূর্তে যে কোনো কারণে সরকার পড়ে যেতে পারে, তা আটকানোর হাজার একটা উপায় ছিল। কিন্তু মোদিজির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে হারাকিরি করতে নেমেছেন তিনি, আত্মহত্যা করতেই নেমেছেন। পৃথিবীর সব স্বৈর শাসকরা সেটাই করে থাকে। নমস্কার।